আমি তো ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৭১ দুইটা পার্ট। এইটা পর্ব ৭১-এর প্রথমাংশ। ঢাকা-রাজশাহী মহাসড়কে উদ্দীপিত সড়কবাতির অতিশয় আলোর ভিড়েও আবির অন্তর্জ্ঞানীয় মনের উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিশঙ্কায় আবিরের ভ্রুযুগল কুঁচকে আছে। চেহারার লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের ঔজ্জ্বল্য চাঁদে আনমনে নিজেই চাঁদকে খুঁজছে। নিজের মণিকোঠায় সঙ্গোপনে আত্মতায় রাখা প্রিয়তমকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুণ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে মেয়ে, আংটি খুলে রাখার মেয়ে না। এটাও আবিরের অজানা নয়। এত বছরের দেওয়া ডায়মন্ডের রিংটা প্রথম আঙুল থেকে খুলতেই চাইতো না মেঘ। আকলিমা খান, হালিমা খান কয়েকবার জিজ্ঞেস করেছেন, এটা কিসের রিং, কি দিয়েছে, ডায়মন্ড কিনা? আবির আর তানভীর বহু কষ্টে ওই সিচুয়েশন সামলেছিল। তখন অনেক মেঘকে বুঝিয়ে আংটি খুলিয়ে রাখায় সক্ষম হয়েছিল ঠিকই, তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই, নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কের আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবিরের এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে আলী আহমেদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার ছোটোখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে ৯টার পর মেঘকে কল দিতে রেডি হতে লাগলো। পরপর দুবার কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসছে। আবির তাড়াহুড়ায় অফিসে চলে গেছে। তানভীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্প্রাউটস ডিমস হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবিররা যা কিছু অগোছালো রেখে আসছিল সব গোছাতে হবে, বাসা পরিষ্কার করাতে হবে, তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল, সেগুলো করাতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে ১২টা-১টা বেজে যাবে। এদিকে বন্যা ক্লাসে একা একা ঝিমাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুব বোরিং লাগছে। মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখল। পেছন থেকে দেখতে অবিকল তানভীরের মতো। বন্যা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরশুদিন রাতে প্রায় ৩টা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়েই কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানভীর যেই বন্যাকে নিজের কথা বলতে যাবে, ততক্ষণে বন্যা অর্ধ ঘুমে তলিয়ে গেছে। তানভীর ২-১বার মৃদুস্বরে ডেকেছে, বন্যা ঘুমের ঘোরে শুধু হুম করছিল। তারপর বন্যার আর কিছু মনে নেই। গতকাল সারাদিনে একবার তানভীরের সাথে কথা হয়েছিল, সেটাও মেঘের ব্যাপারে। মেঘকে সব কিছু বলে দিয়েছে কিনা সেটাই শুধু জিজ্ঞেস করেছিল। বন্যা হ্যাঁ বলায় তানভীর রাগী স্বরে বলেছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলে। সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছিল, এখন অবধি তানভীরের কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানভীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটা পেছনে ঘুরতে বন্যার রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বন্যা কাশতে কাশতে বলে উঠল, সরি ভাই, সরি, আমি অন্য কেউ ভেবেছিলাম। সেই ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগী স্বরে জিজ্ঞেস করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি, সেকেন্ড ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না তাই সরি বলেছি। ইচ্ছেকৃত ভাই ডেকে সরি বলতে আসি না। মুখে কথা বলছো আবার, এই জন্য বলি মেয়ে মানুষ আসলেই ভেজাল। বন্যা একটু রাগী স্বরে বলল, আজব মানুষ তো। বন্যা যেই ছেলেকে ডেকেছিল ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, সরি, ওর কথায় কিছু মনে করো না আপু, বেচারা ৩ দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করছে।
বন্যা মুখ খুশকে বলে ফেলল, ঠিক আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপই হবে। দুজনই কপাল কুঁচকে রাগি রাগি ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যার মনের কথা মুখ ফুসকে বেরিয়ে গেছে, এটা বুঝতে কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। মিনহাজ আর তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইল, এভাবে ছুটছিস কেন, আর ছেলেগুলোই বা কে? বন্যা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম উনি। মিনহাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করলো, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি স্বরে একসঙ্গে বলে উঠল, ও। বন্যা রাগী স্বরে বলল, ফাজলামো করিস না। মিনহাজ হেসে জিজ্ঞেস করলো, তানভীর ভাইয়াকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ালো, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকে দেখছিস। বন্যা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল, প্যারা নিও না ভিটু, ভাইয়া আসছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, উনি আসবে সত্যি? তামিম মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলছে মিস করে না, যেই আসছে শুনছে অমনি লাফায় উঠছে। মেয়ে মানুষ বুক ফাটবে তবুও মুখ ফুটবে না। বন্যা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল উনি সত্যি আসবেন কিনা? উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশন আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজে কল দিয়ে দেখেন। আমাদের কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে যাচ্ছে। বন্যা আশপাশে তাকিয়ে দেখলো ওই ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না। এদিকে তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানভীর হেসে বলল, আর একটু অপেক্ষা করুন, রাস্তায় আছি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষা করছে। বারবার ফোন বের করছে কিন্তু কল দিতে পারছে না। অকস্মাৎ আগে দেখা হওয়া দুটো ছেলের মধ্যে এক ছেলে হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটার ঠোঁট খানিক প্রশস্ত হলো, মৃদুস্বরে বলল, আগে নাও তারপর বলছি। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আজব তো, আমি কেন ফুল নিব? এর মধ্যে তানভীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল, ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে দাঁড়ালো। বন্যা নিভু নিভু চোখে তানভীরকে দেখছে। তানভীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটি ঘন ঘন শ্বাস ফেলছে। তানভীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগেই আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল। আপুর বদদোয়ার উল্টো ফলে গেছে। এই খুশিতে ও ফুল দিতে আসছে। মানে বন্যা যে বরদোয়া দিয়েছিল ওই বরদোয়ার উল্টোটা হয়েছে, সেটাই আর কি বলল। তানভীর কণ্ঠস্বর 3 গুণ ভারী করে জানতে চাইল, কিসের বরদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলেছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই। আপু কথাটা বলেছে 1 ঘন্টাও হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলেছে। গত 3 দিনে যে মেয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল, ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্য কাউকে দিতে আসবেন না। তানভীর বন্যার হাত শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমেষ আঁখিতে একবার তানভীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে কি এসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বরদোয়া দাও? না, উনি বাড়াবাড়ি করছিলেন তাই। তানভীর অগ্নিদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি করেছে তোমার সাথে? বন্যা তড়িৎ বেগে বলে উঠল, না না, ওইরকম কিছু না। উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল তাই রাগ উঠে গেছিল। তানভীর ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোমারও রাগ হয়? বন্যা নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে এত বড় হয়েছি, আর তার মন মতো কিছু না হলে ফোঁস করে ওঠে। ইদানিং আপনারও দেখছি। তানভীর গলা খাকারিতে মোলায়েম কণ্ঠে বলল, তুমি যেমন ভাবছো আসলে তেমন না, আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলে তানভীর মৃদু হাসল।
বন্যা ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকে নিরেট কণ্ঠে বলল, ও আচ্ছা তাই নাকি, আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল, তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না, আর জানতেও চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? এই যে দেখছো, আমি বুঝাতে চাই আর তুমি বুঝো ক। তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল, আসলেই? আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল, বসো। কেন? বসতে বলেছি। বন্যা চুপচাপ উঠে বসল। তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না। তানভীর মিররে সেই দৃশ্য দেখে মুচকি হাসল। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকলো। 5 মিনিটের মধ্যেই জবা গাছের ডাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে। নিরুদ্বেগ সেই চাহনি, এই চোখের ভাষা বুঝার সাধ্য কারো নেই। এভাবে তাকানোতে বন্যার থুতনিতেও ভাঁজ হয়ে গেছে। তানভীর গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভ্রু কুঁচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের থেকে নিতে পারোনি বলে আফসোস। তো ঠিকই করছিলে, আমি তখন মজা করেছিলাম। তানভীর মুখ ফুলে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, এমন মজা করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজের হাত বাড়িয়ে ডালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসল। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানেই নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টার স্বরে বলল, মিথ্যা কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে বলল, ওহ, তার মানে এমনিতে ভালো লাগে না? বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমাচ্ছে। আবির ভাই কোথায়? রাজশাহী। বন্যা আঁতকে উঠে জিজ্ঞেস করলো, রাজশাহী কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে, তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি? করো। আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবেন? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করলো, কি হলো বলুন। তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটিতে আসেনি? না। কি করে ও? সারাদিনে কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই, নেটে পর্যন্ত আসছে না, ঘুমাচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলছিল সেটা কি মিটছে? ধ্যাত, কিসের ঝগড়া? দুই স্টাফে ঝগড়া লাগছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠাইছে যেন বিশাল কিছু হয়ে গেছে। তারপর তানভীর মলিন হেসে জিজ্ঞেস করলো, কবে আসবে? আসছি যেহেতু এখন বললেও কাল চলে যেতে পারবো না। চাচু আগেই আসতে বলছিল আমায়, আমিও পাত্তা দেইনি। এখন এমন সিচুয়েশন আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্র ঝামেলা মিটিয়ে চলে আসবো। আচ্ছা, সাবধানে থেকো। আবি শীতল কণ্ঠে বলল, তানভীর শুন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না, কল রিসিভ করছে না, কষ্ট লাগছে ভাই। তানভীর কিছু বলার আগেই আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজও মুখলেস মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলেই উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তা আটকে তানভীরকে নামিয়ে নিয়ে গিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম প্রথম তানভীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিন অফিসের কাজ শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরতে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাহিরে। হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করা উনি শান্ত গলায় বলেছেন খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোনা মাত্র আবিরের মন আরও বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পরপর কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে।
গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আশানুরূপ উত্তর পাইনি। হালিমা খান বলেছেন জানেন না, মালিহা খান বলেছেন হয়তো ভার্সিটিতে গেছে। এদিকে তানভীরকে কল দিচ্ছে, তানভীর সকাল থেকে ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, সেখানে দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খানবাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না, ও কি করছে, কেমন আছে, কিছুই জানতে পারছে না। দেখে আবিরের মনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। অফিসের কাজেও বিশেষ মনোযোগ দিতে পারছে না। টেবিলের কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে? এজন্যই কি আমার কল রিসিভ করে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকেলের দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল, বরাবরের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল, তানভীর কল রিসিভ করেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে? কেন? বাসায় কেউ কল রিসিভ করছে না। তোর বোনও রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছে না। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আব্বুকে ফোনেই সব বলে দেব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, বড় আব্বু এখন কথা বলার অবস্থাতে নেই। কেন, কি হয়েছে? সিফাত ভাইয়া বাসায় আসছেন। হোয়াই? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আসছে? না না, বড় আব্বু কিছুই জানেন না, হুট করেই চলে আসছে। এখন আর কি, রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় দিবে বোধহয়। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসছে অথচ আমায় কেউ জানায়নি কিছু। তুই বা বাইরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হয়েছি। বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে। আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কেন? সব ঠিক আছে তো? আবিরের একের পর এক প্রশ্নে নাজেহাল তানভীর। ঢোক গিলে ছোট করে বলল, সিফাত ভাই আর হাবভাব আমার সুবিধার লাগেনি। কি হয় বলা যায় না, তাই আগেভাগেই বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। এখন ফোন সাইলেন্ট করে রেখে দেব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়। আবির বাসায় নিয়ে আজ 3 দিন হতে চলল। এই 3 দিনে মেঘের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরকে কল দিলে বেশিরভাগ সময় বাহিরেই পাওয়া যায়। আম্মুকে কল দিলে শোনা যায় মেঘ ঘুমাচ্ছে, ছাদে, বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছুই বলেন না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসায় গত 6 মাসের জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলেও যেতে পারছে না। সব কিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করতো আবির। প্রপোজ করেই বাসায় সবার সামনে বিয়ের প্রস্তাব রাখত। কিন্তু এগুলোর কিছুই হলো না। মেঘকে ছোটখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখনো কিছুই বলে উঠতে পারেনি। এদিকে মেঘেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানভীরের সাথেও কথা হয়নি আবিরের। তানভীরের প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধ খেয়ে সেই যে ঘুমিয়েছিল এখনো ওঠেনি। সিফাত কেন আসছিল, কি বলেছে, এগুলো জানতে আম্মু, মামুনি, আব্বু, চাচু সবাইকে কল দিচ্ছে আবির, অথচ কেউ কিছু বলছে না। মালিহা খান বলেছেন উনি কিছু শুনেননি। আলী আহমেদ খানকে জিজ্ঞেস করা, উনি বরাবরের মতো বেশ কিছু সময়টা নিয়ে সিফাতের প্রশংসা করেছেন। বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপ্পিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনিও বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমেদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পরপর রুমে আসছে। সকালে মেঘ কল ধরছিল না দেখে রেগে রুম তছনছ করে রেখে গিয়েছিল। সেসবই এখন গুছাতে হচ্ছে। দিশাপিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। তার মধ্যে 3-4টা পুরনো ফাইল বের করে দিয়েছে। এখন ওগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতেই সরি টরি বলে আসছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ আর করা যাবে না। ও আচ্ছা। রাকিব শুন। হ্যাঁ বল। আমাদের বাসায় যাবে একটু? বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না, কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতেই খুব ভয় পাই। গেলেই 10টা কথা জিজ্ঞেস করবে, উত্তর দিতে না পারলে উল্টো বাঁশ খাবো।
তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগেই আমি সেখানে উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারল না, মুখের উপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরছে। বেলা 11টা বেজে 47 মিনিট। বাসার মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাসস্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে গেল। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়াতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রের নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল মনে হেসে জিজ্ঞেস করলো, বাবা ভালো আছো? আবির কোন রকমে ভালো বলেই ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কি যেন করছেন। আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমে চাপানো দরজায়। রুম সম্পূর্ণ ফাঁকা, বিছানা টান টান করে বিছানো। এত গুছানো মেঘের রুম কখনো দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানভীর, মিম কেউই নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির। কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। আলী আহমেদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আলী আহমেদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করেছি মেঘ কোথায়? ও যেখানে থাকার সেখানেই আছে। মানে কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদু স্বরে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক? আবিরের কানে কিছুই ঢুকছে না। অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মেঘের বিয়ে হতে পারে না, আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে। সেই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবির দু চোখে টকটক লাল হয়ে গেছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। পরনের শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দুহাতে চোখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানভীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন, মেঘের সঙ্গে গেছে। গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।